প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ডাক্তার জাহেদ, মেয়াদ বাড়ানো হলো 6 সংস্কার কমিশনের। বিচার বিভাগ সংস্কার কমিশন ছাড়া অন্য 5টি সংস্কার কমিশনের মেয়াদ আগামী 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। আর বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ হবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। কেন এটি হলো? সম্ভবত প্রায় সব কমিশন তাদের রিপোর্ট, চূড়ান্ত যে রিপোর্ট, সেটা ঠিকভাবে চূড়ান্ত করে উঠতে পারেননি। আমি আমার কমিশনের কথা বলতে পারি। আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে আছি। আমাদের ডেডলাইন ছিল 3 তারিখ। আমাদের প্রস্তুতি হয়ে গিয়েছিল। আমরা 3 তারিখ টার্গেট করেই কাজ শেষ করছিলাম। দিনরাত কাজ করে আমরা এটা শেষও করেছিলাম। কিন্তু আমি ধারণা করি যে অন্যান্য সবার কাছ থেকে তথ্য নিয়ে সরকার বুঝেছেন যে এটা যদি একটু বেশি হয় জিনিসটা একটু ভালো হবে। সো আমার কাছে এটাকে পজিটিভলি আমি দেখতে চাই, যে কারণ আপনি যখন একটা কাজ ভালোভাবে করতে চান, প্রতিটা সময় বৃদ্ধি আপনার ওই কাজটাকে আরও বেটার করতে সাহায্য করে। একটা জিনিস একটু বেসিকটুকু বলি, সেটা হচ্ছে আমরা কি সুপারিশ করতে যাচ্ছি এটা ফাইনালাইজড হয়েছে, কিন্তু আপনি প্রতিটা সুপারিশের পেছনে যে যৌক্তিকতা তৈরি করেন, কেন এটা করছেন, আগেরটা সমস্যা কি, এই জিনিসগুলো যত ভালোভাবে করা যায়, এটা শুধু এই সরকারের সময় না, এখন কতটুকু সংস্কার হবে তার সাথে ভবিষ্যতে কোনো একদিন রেফারেন্স হিসাবে যেহেতু থাকবে। সো প্রত্যেক কমিশনও তার যে সুপারিশ আছে সেটা যৌক্তিকতাকে যত সুন্দরভাবে এস্টাবলিশ করতে পারবেন, সেটা ভালো হবে। সো আমি এই সিদ্ধান্ত আশা করি যে এই 2 সপ্তাহে যে অনেক বেশি এই সময়টা কি বাড়বে আরো? না, কোনোভাবেই বাড়বে না, বাড়া উচিতও না। কারণ হচ্ছে এই রিপোর্টগুলোর উপরে ভিত্তি করে সরকার তার স্টেক হোল্ডারদের সাথে, রাজনৈতিক দলের সাথে কথা বলবে। সো এটা উচিত না, বাড়া কোনোভাবেই উচিত না। এবং বাড়লে একটা আস্থাহীনতা তৈরি হবে। তখন সরকারের বদনাম তৈরি হতে পারে যে সরকার এটা পেছানো, সরকার নেগোসিয়েশন পিছিয়ে দিচ্ছে, সংস্কারের আলাপের সাথে আবার নির্বাচনের সময় জড়িত। তো রাজনৈতিক দলগুলো এটা নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারে। সেই কারণে একেবারেই উচিত হবে না। ডাক্তার জাহেদ, ভোটার তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন, এবং আমরা এর আগে আপনার সঙ্গে আলোচনা করেছিলাম যে এই ভোটার যাচাই বাছাই নিয়ে কিন্তু একটু দ্বিমত রয়েছে। কেউ কেউ বলছে যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়ার কথা, কেউ কেউ বলছে আইডি কার্ডের উপর ভিত্তি করে করা। আসলে এটা সমাধানটা কীরকম হবে? কারণ বিএনপির মতো বড় দল কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়াটাকে মনে করছে একটা কালক্ষেপণ। বিএনপির মধ্যে কিছু ভীতি আছে এবং যৌক্তিক কারণে আছে। আমি তাদের এই যে কনফিউশন, ভীতি না বলে অন্তত কিছুটা কনফিউশন আছে, সেটা বলবো, অযৌক্তিক না। কিন্তু আবার বাড়ি বাড়ি যাওয়ার পক্ষে একটা বড় যুক্তি হলো, গত এতগুলো বছরে আমরা আসলে নির্বাচন বলে কিছু দেখি নাই। এবং নির্বাচন বলতে এভাবে বলবো আমি, জাতীয় নির্বাচন দূরেই থাক, এমনকি এরশাদ সরকারের সময় আমরা পরে এসে শুনেছি, এই খবর আমি যারা ওই সময় ছিলেন তাদের কাছ থেকে জেনেছি, যে স্থানীয় সরকার নির্বাচনগুলো ফেয়ার হতো। ওই নির্বাচনটা বাংলাদেশে ছিল না শেষ পর্যন্ত। সুতরাং এর মধ্যে যথেষ্ট রকম সমস্যা থাকার সম্ভাবনা আছে। দিনের শেষে তো যদি নির্বাচন নিয়ে বড় প্রশ্ন ওঠে, নির্বাচন কমিশনকে ফেস করতে হবে। সুতরাং তারা যে বাড়ি বাড়ি গিয়ে দেখতে চাচ্ছেন, খুব বেশি সময় তারা নেবেন তা বলছেন না। আমার কাছে মনে হয় এটা সমস্যার কিছু নেই, কারণ কাজগুলো পাশাপাশি চলতে পারে। এবং আমাদের প্রধান উপদেষ্টা যে টাইম লাইন দিয়েছেন, যে সংস্কার যদি কম করে নির্বাচন করতে হয় 25-এর শেষের দিকে, তাতে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার স্কোপ আছে। এবং নির্বাচন কমিশনের তো অন্য কোনো কাজ নাই যে তারা এই কারণে অন্য কোনো কাজ তাদের বাধাগ্রস্ত হচ্ছে। আসলে ভোটার তালিকাটা চূড়ান্ত করাই দরকার। এই কারণে আসলে গত 15 বছরে ইলেকশনে ছিল না, ভোটারও ছিল না, ভোটও ছিল না। সুতরাং কেউ জানে না, কিছু জানে না, এবং যা ইচ্ছে তাই হয়েছে। তো এই ভেরিফিকেশন, আমাদের প্রত্যেকটা জিনিসকে আসলে নতুন করে ঠিকঠাক আছে কিনা চেক করে নেওয়া দরকার। এবং আমরা এটা তো দেখেছি যে যখন ভোটার লিস্ট হতো, কে অন্য দলের হলে তাকে ভোটার লিস্টে নামই রাখা হতো। আমি এমন উদাহরণ জানি যে টোটাল ফ্যামিলি বাদ। হ্যাঁ, খুব সম্ভাবনা ছিল, এগুলো ছিল। এখন যেটা বলা হচ্ছে, আপনি গিয়ে যে কোনো সময় ভোটার হতে পারেন, কিন্তু আমরা যখন বহু বছর পর একটা জেনুইন নির্বাচন দেখতে যাচ্ছি, এখানে রাষ্ট্রের পক্ষ থেকে আসলে উচিত যে রাষ্ট্র আগ্রহী, এই যে বাড়ি বাড়ি গিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা মেসেজ যে আমি নির্বাচনটা খুব ভালো মতো করতে চাই। এই মেসেজটারও ভোটাররা বুঝতে পারবে তাদের গুরুত্ব বাড়ছে। এক্স্যাক্টলি। প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তাব, এরকম একটা প্রস্তাব আমাদের কমিশনে এসছে। ইনফ্যাক্ট এটা আমাদের কমিশনের বিষয় না। 1 নম্বর, এটা আসলে মূলত সংবিধান সংশোধন কমিশনের। আমি জানি না তাদের ওখানে সম্ভবত এটা এসছে। আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন দিচ্ছি, এটা ইনফ্যাক্ট আমার কমিশনের বিষয় না। এটা আসলে সঠিক হবে না। কেউ কেউ যেটা বলতে চান যে বর্তমানে প্রেসিডেন্ট যত সহজভাবে নির্বাচিত হয়ে যান, সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার, তো উনি সরকার গঠন করেছেন সংখ্যাগরিষ্ঠতা হয়তো, উনি যাকে প্রেসিডেন্ট চাইছেন তিনিই প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন।
তাতে কেউ কেউ মনে করেন এতেই প্রেসিডেন্টের পদটার আসলে গুরুত্ব নষ্ট হয়ে যায়, কারণ আমরা দীর্ঘদিন দুই পদের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যের আলাপ করছি। এটার যে জটিলতা হবে, রাষ্ট্রপতি যখন সরাসরি ভোটে নির্বাচিত হবেন, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি ভোটে নির্বাচিত নন, প্রধানমন্ত্রী একজন এমপি আসলে মূলত। তারপর এমপিরা ইনডিরেক্ট ভোটে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন, এবং টেকনিক্যালি আমাদের দেশে এটা হয় না, টেকনিক্যালি সংসদে এমপিরা যদি ডিসাইড করেন তারা যে কোনো একজন প্রধানমন্ত্রীকে সরিয়েও ফেলতে পারেন। তারা ডিসাইড করবেন ইনি না, এখন থেকে ইনাকে আমরা প্রধানমন্ত্রী করব। সো প্রধানমন্ত্রী কিন্তু ইনডিরেক্ট ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, আর সেখানে একজন মানে সরাসরি ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট যদি হয়, ক্ষমতার ভারসাম্যটা না বরং সংকট হয়ে দাঁড়াতে পারে। আমরা সংবিধানে যাই থাকুক একদম, কারণ উনি তো দেখবেন। এবং আরো কথা আছে, যেমন ধরুন 30% 35% ভোটে একটা সরকার গঠিত হয়ে যায়, কিন্তু কোনো প্রেসিডেন্ট যদি 40-45-50% ভোট পেয়ে যান, তার কাছে মনে হবে যে আমি অনেক বেশি মানুষের ম্যান্ডেট নিয়েছি। সো এটা সংকটের জায়গা। তবে মাঝামাঝি একটা আলাপও আছে। আমি ব্যক্তিগতভাবে সংবিধান সংশোধন কমিটি কিছু মানুষজনকে ডেকেছিল, ওই কমিশন আমাকেও ডেকেছিলেন। আমি আমার রাষ্ট্রপতির প্রশ্নে আমার একটা অবস্থান আছে, আমি তাদেরকে এটা জানিয়েছিলাম। সেটা এইরকম, ভারতে আছে, ভারতের দুটো মানে পার্লামেন্ট আছে, লোয়ার হাউস লোকসভা এবং রাজ্যসভা। ভারত তার বিধানসভাকেও এর মধ্যে ইনক্লুড করে সবাইকে নিয়ে একটা ভোটার। এখন আমরা কি করতে পারি? ধরুন আমাদের একটা উচ্চকক্ষ হলো, সো নিম্নকক্ষ উচ্চকক্ষ দুটোই, এবং আমরা স্থানীয় সরকারকে আসলে যোগ করতে পারি। স্থানীয় সরকারকে এখন কতটুকু যোগ করব, কোন পর্যন্ত কতটুকু, এটা হিসাব যখন এগুলো যোগ করবো, এটা আবার ইউনিয়ন পর্যায়ে নিয়ে গেলে সমস্যা হবে, হয়তো উপজেলা পর্যন্ত রাখা যেতে পারে, বা ইউনিয়নের সর্বোচ্চ চেয়ারম্যানকে আমরা এখানে আনতে পারি কিনা, এরকম এটা আমরা ডিসাইড করবো আলোচনা। কিন্তু তাতে লাভ হবে যেটা ভোটার ইলেকট্রাল কলেজ বলি অনেক বড় হবে, তাতে ইভেন বিরোধী দলেরও একজন মনোনীত প্রেসিডেন্ট ইলেক্টেড হয়ে যেতে পারে। তাতে এখনকার মতো এই অবস্থাটা আর থাকে না, এবং প্রেসিডেন্টেরও তখন কিছুটা মানে নিশ্চিতভাবে সরাসরি ভোটের মতো না হলেও কিছুটা ভিত্তি হবে যে না, আমি একটু বেশি বড় ইলেক্টোরেট থেকে নির্বাচিত হয়েছে। পার্লামেন্টে যেটা হয় সেটা একেবারে আগেভাগে সবকিছু একেবারে না, আগেভাগে মানে সব জানা যাচ্ছে না, জানা যাচ্ছে মানে হলো আপনি তো সংখ্যাগরিষ্ঠ হয়েছেন বলে সরকার গঠন করেছেন, তখনই বোঝা যাচ্ছে আপনি নমিনেট যাকে করবেন তারও ভোট হয়ে যাবে, সো উনি প্রেসিডেন্ট হবে। এটা একেবারেই একটা পুতুল, একটা নাটক এরকম হয়ে গেছে। এটা পাল্টাবে যদি আমরা মাঝামাঝি জায়গাটায় আসতে পারি। হলফনামায় তথ্য যাচাই বাধ্যতামূলক করতে চায় সংস্কার কমিশন। আমরা এটা আসলে মোটামুটি এটা আমাদের প্রস্তাবের মধ্যে ইনক্লুডেড। আমরা অতীতে এই নিয়ে অনেক জামালা হয়েছে, গুরুত্বপূর্ণ নাগরিকত্ব নিয়ে জামালা হয়েছে, সম্পদ নিয়ে তো হয়েছে। আমরা প্রথম কথা হচ্ছে হলফনামাকে আমরা মানে কতগুলো আপডেট করতে চাইছি। যেমন একটা ছোট উদাহরণ দিই, সাবেক ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরীর বিদেশের সম্পদ উনি উল্লেখ করেননি, উনি বলছেন উনি এটা হলফনামায় ভাবে বোঝেন। আমরা এবার আলাদাভাবে বিদেশের সম্পদ আছে কিনা সেটার আলাদা কলাম থাকছে। আচ্ছা, হলফনামা এতদিন জাস্ট একটা আনুষ্ঠানিকতা ছিল। আপনি একটা জিনিস নিয়ে যদি কাজ না করেন, ওই আনুষ্ঠানিকতার আসলে কোনো মূল্য নেই, লাভ নেই। হলফনামায় মিথ্যা তথ্য দেয়া, এইটা কিন্তু আপনি হলফ করে বলছেন, সুতরাং এটা আপনার একটা বড় ক্রাইম যদি এটা মিথ্যা হয়। সো আমরা যেটা দাবি করতে চাই, আমরা যে পরামর্শ দিতে চাই, এটা নাগরিক হিসাবে আপনার কাছে খুবই যৌক্তিক মনে হবে যে এটা ভুল এখন বা নির্বাচিত হওয়ার পরও যদি পাওয়া যায়, কারণ আপনি এত হলফনামা আসলে পারবেন না নির্বাচনে। কিন্তু ধরুন নির্বাচনে 5 মাস পর 10 মাস পর চেক করে দেখা গেল এটা মিথ্যা তথ্য আছে, তখনই তার এমপি পদ বাতিল হবে। এই ধরনের একটা পরিস্থিতি আমরা তৈরি করতে চাই। এটা যদি হয় আমার মনে হয় এটা বিরাট ধরনের অগ্রগতি। এবং আরেকটা ব্যাপার, আপনি এরকম করে 2-4 জন 5 জনকে যদি মন্ত্রী মানে এমপিত্ব নিষিদ্ধ করতে পারেন, ভবিষ্যতে দেখবেন এই জায়গাটা একদম এরকম আর কেউ করবে না। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20
আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎকে নিয়ে রাজনীতিক সহ বিভিন্ন মহলে একটা ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। হঠাৎ সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে নানা আলোচনাও হচ্ছে, যদিও সাক্ষাৎকার আসলে দুজনের মধ্যে কি কথা হয়েছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। যে আলোচনাগুলো হচ্ছে যার যার মতো করে এক ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। এবং ওনারা 30 মিনিট যখন কথা বলেন, সেখানে কিন্তু সেনাপ্রধান ছিলেন, খালেদা জিয়া ছিলেন এবং সেনাপ্রধানের স্ত্রী শারানাজ কমলিকা ছিলেন, আর কেউ ছিলেন না। কাজেই সেই 40 মিনিটের মধ্যে উনি যেখানে অবস্থান করেছেন, কথা বলেছেন, আসলে টোটাল বিষয়টাই ওনারাই তিনজন জানে আসলে কি বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার বিষয় হয়তো আমরা জানতে পারছি না, কিন্তু এই যে সাক্ষাৎকারের বিষয়টি, সেটি নিয়ে তো আমরা কথা বলতেই পারি। নিশ্চয়ই পারি, এবং আমরা ধরে নিলাম তাদের বিএনপির পক্ষ থেকে, মানে এর মধ্যে যদি অনেক ক্লাসিফাইড আলোচনা থাকে, এটা বিএনপি বলবে না, সেনাবাহিনী থেকেও বলা হবে না। সো বিএনপি যেটা বলেছে, আমি আসলে মনে করি এর চেয়ে খুব বেশি কথা হয়েছে তা না। ওনারা মনে করছেন বেগম জিয়া যেহেতু চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন, উনি খুবই অসুস্থ এবং ওনার লিভার সিরোসিস আছে। একজন ডাক্তার হিসেবে আমি জানি, বা যারা এই ধরনের রোগী দেখেছেন তারা জানে এটা একটা ফেটাল ডিজিজ, এটা আপনার জীবন সংহার করে ফেলতে পারে। তো স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া এবং বেগম জিয়া যেহেতু গেছেন, কিন্তু স্পেকুলেশন হচ্ছে প্রচুর। কিন্তু আমি একটা জিনিস মনে করি, যেটা আপনি বলেছেন যে সেনাপ্রধান তার সাথে দেখা করতে গেছেন, এটা ইটসেলফ একটা বিরাট মেসেজ দেয়। সাম্প্রতিক সময় আমরা আমাদের সেনাপ্রধানকে একটা পত্রিকার সাথে ইন্টারভিউ দিতে দেখেছি, এবং তার আগে রয়টার্সে উনি একটা ইন্টারভিউ দিতে দেখেছেন, এবং দুটোর মধ্যে একটা কমন জায়গা আছে। একটা হচ্ছে, কয়েকটা আছে, এর মধ্যে একটা হচ্ছে উনি প্রথম রয়টার্সকে বলেছেন 18 মাসের মধ্যে নির্বাচনের জন্য, মানে নির্বাচন নিয়ে ওনার মাথায় একটা চিন্তা আছে। এবং এবারও উনি আমাদের প্রধান উপদেষ্টাকে রেফার করে বলছেন যে ওনার সাথে তো কিন্তু ম্যাচ করছে, যে আমি ওনার সাথে একমত। সুতরাং নির্বাচন নিয়ে আমাদের সেনাপ্রধানের একটা স্পষ্ট অবস্থান আছে। এখন বাংলাদেশে কিছু কিছু মানুষ, ওই সাক্ষাৎকারে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আমরা কোনো সেনাপ্রধানের মুখে এভাবে কথাটা শুনিনি। প্রথম কথাটা হলো, উনি বলেছেন ওই সাক্ষাৎকারে যে আমরা রাজনীতিতে যাব না, অন্তত আমি থাকা অবস্থাতে আমার সৈনিকরা রাজনীতিতে যাবেন, একটা। আরেকটা বলেছে যে রাজনীতিবিদদের কাজ রাজনীতিবিদ, এর বিকল্প সেনাবাহিনী নয়। উনি আবার 111 উদাহরণ দিয়েছে। একদম, ইনফ্যাক্ট ওই আলাপগুলো এসছে, এবং উনি আসলে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে অনেক কিছু জিনিসের বিভ্রান্তি দূর করেছেন। আমাদের তো আলোচনা আছে, আমরা কথা বলে ফেলতেই পারি, মানে সরকার কি ঠিকমতো পারছে, না পারলে কি হবে। বিএনপির জায়গা থেকে শঙ্কা প্রকাশ করছে, আবারও কি 1-11 মতো কিছু হতে যাচ্ছে, আবারও কি বিরাজনীতিকরণ হতে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেনাপ্রধান তারই বক্তব্য দিয়েছেন, এবং উনি নির্বাচনের জন্য যে খুবই স্পষ্ট পরিষ্কার, এবং বিএনপির মধ্যে যে কনফিউশন আছে যে তাদেরকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে কিনা, তারা কিন্তু প্রকাশ্যে এখন এগুলো বলছেন। সেনাপ্রধান ইনফ্যাক্ট বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে এই যাবতীয় স্পেকুলেশনকে ভেঙে দিয়েছেন বলে আমি মনে করি। বাংলাদেশে একটা জেনুইন বৈধ রাজনৈতিক দল হিসাবে এবং আমাদের এই স্বৈরাচার বিরোধী লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এই জুলাই আগস্টে শেখ হাসিনার পতন হয়নি। শেখ হাসিনার পতন জুলাই আগস্টের ফাইনাল লড়াইটা হয়েছে, এতেও রাজনৈতিক দল বিএনপি সহ জামায়াত সহ রাজনৈতিক দলগুলো ছিল, কিন্তু এর আগে 15 বছরের দীর্ঘ ইতিহাস আছে লড়াইয়ের। সো বিএনপি এই লড়াইটা করেছে। ওই সময় কিন্তু এই লড়াইয়ের প্রতীক ছিলেন খালেদা জি। একদম তাই, শুধু তা না, আমি একটু বেগম খালেদা জিয়ার সঙ্গে একটা কথা একটু যোগ করে ফেলি। 18 সালের নির্বাচনের আগে শোনা যায়, বা 14 সালের নির্বাচনের আগেই শোনা যায় যে তার সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা সরকার করেছে, যে আমরা ক্ষমতায় থাকবো, তোমাদেরকে কিছু সিট টিট দেবো, তোমরা আসো। 18 সালে এটা হয়েছিল, আসলে হয়েছিল, মানে আলোচনা হয়েছিল, কিন্তু মানেননি। আমি এই কথাটা বলছি, ওনার লিভার সিরোসিস, ওনার লিভার ট্রান্সপ্লান্ট করলে কিন্তু ওনার লাইফ এক্সপেক্টেন্সি বাড়তো। উনি না ওনার জীবনের এবং আয়ুর ঝুঁকি নিয়েছেন, এবং আমি আজকে একজন ডক্টর হিসাবে বলছি ওনার আয়ু কম হবে। এই ঝুঁকিটা নিয়েছেন। 24-এর আগেও তার সাথে একই রকম আলোচনার চেষ্টা হয়েছে, বিদেশে যাবেন, চিকিৎসা করবেন, সাথে এটা করুন। সো এই বেগম খালেদা জিয়াকে সম্মান জানানো, তার উপরে উনি সেনা পরিবারের মানুষ। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, কিন্তু সেনা প্রধানের কাছে উনি একজন সাবেক সেনা প্রধানেরও স্ত্রী। সো এই যে সম্মান জানানো, এই সম্মান জানানো, কিন্তু আমি মনে করি উনি এই বার্তাটাও দিতে চেয়েছে যে আমাদের যে ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হতে যাচ্ছে, নির্বাচন তৈরি হতে যাচ্ছে, তাতে বিএনপি নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে থাকছে। বিএনপির কিন্তু প্রতিক্রিয়া দিয়েছে, তারা ইতিবাচক হিসেবে এটাকে দেখছে। নিশ্চয়ই ইতিবাচক, ওই যে ওই পয়েন্টে ইতিবাচক। এবং ফলাফলে যদি বলে ফেলি, আমাদের সেনাপ্রধান একজন প্রজাতন্ত্রের কর্মচারী, উনি সরকারের অধীনে কাজ করেন,
কিন্তু এটা তো সত্য যে আমাদের শেখ হাসিনা পতনের সময় ওনার একটা ডিসাইসিভ রোল আছে। আমি বলছি না যে সেনাবাহিনী নির্বিচারে গুলি করলেও শেখ হাসিনা ঠিক, আমি মনে করি না, কিন্তু ক্ষয়ক্ষতি হতো। সো ওই সময় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন, মধ্য এবং নিম্ন পর্যায়ের অফিসারদের তীব্র চাপ ছিল, উনি সেটা শুনেছেন। ফলে সেনা প্রধান এখন একটা গুরুত্বপূর্ণ এন্টিটি, মানে সরকারের চাইতে একটু কিছু ক্ষেত্রে আলাদাভাবে দেখতে হবে। সুতরাং আমরা তার অবস্থানটাকে একটু গুরুত্ব দিয়ে দেখব, যে তিনিও মনে করছেন নির্বাচনটা হওয়া উচিত এবং খুব বেশি সময় না নেওয়া উচিত। শেখ হাসিনা এবং ভারত, আপনারা জানেন যে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রণধীর জয়সওয়াল, জি, উনি একটা সাপ্তাহিক ব্রিফিংয়ে স্পষ্ট বলেছেন যে তারা এখনও শেখ হাসিনার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন না। ওই পুরনো কথায় বলেছেন যে আমরা চিঠি পেয়েছি, জি, কিন্তু আমাদের অবস্থান আগের মতোই রয়েছে। মানে আগের মতো বলতে কি অবস্থান সেটি নয়, সেটি। চুপচাপ রয়েছেন, তারা বলবেন কি বলবেন না। কিন্তু হিন্দুস্তান টাইমস কিন্তু একটা প্রতিবেদন করেছে, শুক্রবারই করেছে, সেখানে তারা বলেছে যে বাংলাদেশের এই দাবিটা বিধিসম্মতভাবে করেনি, এবং তারা আরও বলেছে যে তাছাড়া চুক্তি অনুযায়ী এই দাবি গ্রাহ্য না হওয়ার আরও অনেক কারণ রয়েছে। আমরা এর আগে যেটা আলোচনা করেছিলাম যে তারা নানান ধরনের কারণ দর্শানো থাকতে হবে। তবে একটি বিষয় ব্রিফিং কিন্তু বলেছেন, বিশেষ করে ওই যে চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে খুব এগ্রেসিভলি বক্তব্য না করে জয়সওয়াল বলেছেন যে আমরা আগেই বলেছি ওই ঘটনায় যাদের ধরা হয়েছে তারা সুবিচার পাবেন, বিচার ন্যায্য হবে। শেখ হাসিনাকে ভারত ফেরত দিয়ে অ্যাফোর্ড করতে পারে না, কারণ আমরা এখানে কথা বলেছি, খুব সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে ভারতকে এভাবে সার্ভ করার পর ভারত যদি তার এই দীর্ঘদিন তার একজন সার্ভেন্টকে, কেউ ভারতীয় একজন সাংবাদিক খুব রাইটলি বলেছেন যে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর কর্মচারী ছিলেন, আমি কর্মচারীও মনে করি না, স্লেভ ছিলেন, দাস ছিলেন। তো এখন তাকে আপনি ফেরত দেয়া, তাহলে ভবিষ্যতে আপনার সাথে আর কেউ আসলে এই ধরনের আর স্লেভ খুঁজে পাবে না, ফুল স্লেভ না হলে হাফ স্লেভও খুঁজে পাবে না, এটা একটা বড় কারণ। প্লাস শেখ হাসিনা দেশে আসলে তার যে ক্ষুব্ধতা তৈরি হবে ভারতকে নিয়ে, উনি ভারতের আরো অনেক তথ্য আমাদেরকে দিবেন, আমরা অনেক কিছুই জানি, উনি আরো ডিটেইল তথ্য দিতে পারেন, ভারত ক্যানট অ্যাফোর্ড দ্যাট। কিন্তু এই যে ফেরত চাওয়া হলো এটা একটা ব্রিলিয়ান্ট ডিসিশন, কারণ সাম্প্রতিক সময়ে ভারত যে পরিমাণ নেগেটিভ অ্যাটিটিউড দেখাচ্ছিল, পাবে না এটা সরকারও জানে সম্ভবত, কিন্তু চেয়েছে যে তাতে ভারত ব্যাকফুটে চলে গেল। যখন আপনাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কিন্তু এখন জবাব দিতে পারছেন, এই ব্যাকফুটে যাওয়াটা মানে কূটনৈতিক বিষয়, এটা ইম্পর্টেন্ট। আপনি যার সাথে নেগোশিয়েট করছেন তাকে ব্যাকফুটে নেওয়া, সেই চেষ্টা আপনি যখন পার্সোনালি বলছেন, কারণ আমাদের দেশটাকে ধ্বংস করে পালিয়ে যাওয়া একজন মানুষকে আপনি আশ্রয় দিয়ে রেখেছেন, গণহত্যাকারী। ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে যারা ভারতের ভাষায় বিচ্ছিন্নতাবাদী আচরণ করছে, তাকে যদি আমরা আমাদের মাটিতে রাখি, ভারতের তো খুব খারাপ লাগে, এটা যৌক্তিকও। তো সেই একইভাবে তাদের চেয়ে 1000 গুণ বেশি খারাপ যা আমার দেশের প্রতি করেছে, সেই মানুষকে আপনি আশ্রয় দিয়ে রেখেছেন। শুধু সেটা না, ওখানে বসে বসে উনি বক্তৃতা করছেন ঘোষণা দিয়ে, এবং কে উনি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি, পোস্টারিং হচ্ছে। সো এত কিছুর পর ইট ওয়াজ টু মাচ, এবং আমাদের ওই তৎপরতা কিন্তু কমেছে অবশ্যই, আমি মনে করি, এবং আমি অনেক তখনই এই কথাটা বলেছিলাম যে এটা তাকে চাওয়া উচিত, তাতে অন্তত ওই চাপটা হবে যে ওনার মুখ বন্ধ। আমাদের প্রফেসর ইউনূস কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আমরা এটা পছন্দ করছি না। এর আগে উনি পিটিআইকে বলেছিলেন উনি ওখানে থাকুন, যাওয়ার আগ পর্যন্ত তাকে মুখ বন্ধ রাখতে হবে। ওনার এত বড় স্পর্ধা হয়েছে, এটা ভারতের কারণে, ভারতের ইশারায় হয়েছে। সো ইট ওয়াজ এ ভেরি নাইস অ্যান্ড স্মার্ট ডিসিশন। সো ভারতের চাপে আছে, এবং বিশ্ববাসীর সামনে ওই সময় যখন চাওয়া হয়েছিল, গ্লোবাল মিডিয়া এটা নিউজ এসছে, তার মানে দাঁড়ালো বাংলাদেশের স্বাধীনতার পরের ইতিহাসে শেখ হাসিনার মতো বড় ক্রিমিনাল আর একজনও আসেনি, নোবডি ইনফ্যাক্ট। সো সেই রকম একজন মানুষকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে, এটা একটা। জনাব চিন্ময় সম্পর্কে যেটা দেখছি, এগুলো সব কিছু আমি মনে করি আপনাকে পাল্টা চাপের ব্যাপার। এখন তারা প্রথম চিন্ময়কে নিয়ে স্টেটমেন্ট দিয়েছিল তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের মিডিয়া আসলে ভারত সরকার এইভাবে দেখবো। ভারত এখন আসলে প্রায় সব মিডিয়ার ইন্ডিপেন্ডেন্ট না, এগুলোকে গদি মানে যারা মোদির কোলের মিডিয়া বলে ভারতীয়রাই ডাকছে। সো সেগুলোতে তো ছিল, কিন্তু স্টেট, তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারা স্টেটমেন্ট দিয়েছে এবং মিথ্যা তথ্য দিয়ে জনাব চিন্ময়কে একজন সন্ত এবং ইসকনের সদস্য বলা হচ্ছিল। উনি কিন্তু বহিষ্কৃত, এবং শিশু নির্যাতনের দায়ে ইসকন তাকে বহিষ্কার করেছে, সেন্ট্রাল ইসকন। তো এখন আমরা বুঝতে পারি যে বাংলাদেশ সরকার কিন্তু তখনও স্টেটমেন্টের স্ট্রং প্রটেস্ট করেছে, আমাদের জনগণ প্রটেস্ট করছে, এবং আমরা, যেটা সবচেয়ে জরুরি,
একটা সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার জনগণ তার পিছিয়ে আছে কিনা। আমাদের জনগণ নানান কিছুতে আমরা ডিবেট করছিলাম, কিন্তু ভারত যখন ঝামেলা শুরু করলো সবাই আমরা সব ভেদাভেদ ভুলে, এবং আলিফ হত্যার ঘটনার পরে বাংলাদেশ যেভাবে শান্ত থাকলো, একদম। প্রফেসর ইউনূস যে ছবিটা আমরা যেটা আলোচনা করছি, জি। এটা ঐতিহাসিক ছবি, ঐতিহাসিক ছবি হয়েছে, এবং আমরা সবাই মিলে সরকারের পিছনে একত্র হয়ে গেলাম। এখন ভারতকে, যেটা স্বাভাবিক, আপনি আমাদের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থা নিয়ে তো কথা বলতে পারেন না, এবং ভারতের যে মন্তব্য আসলো এটাকে ডাউন টোনিং বলবো, যে ভারত আর এই ইস্যুতে আর ঝামেলা বাড়াতে চাইছে না, এটা সে বুঝতে পারছে। দিস আর গুড সায়েন্স। আমি কিন্তু একটা কথা মনে করি, মানে বন্ধু বলে কোনো শব্দ আসলে পররাষ্ট্র নীতিতে নেই, এগুলো রেটারিক, স্বামী স্ত্রী রেটারিক, রক্তের রাখি বন্ধন রেটারিক, কিন্তু দুটো দেশের মধ্যে ওয়ার্কিং সম্পর্ক, দুই দেশের স্বার্থ। কিসিঞ্জার বলেছিলেন বন্ধুত্ব বিষয় না, স্বার্থটাই প্রধান। সো দুই দেশের স্বার্থ পরস্পর রক্ষা করছে কিনা, এবং এটা বিনিময় হচ্ছে কিনা, স্বার্থ একপাক্ষিক না, বিনিময় হচ্ছে কিনা, সেরকম কিছুর দিকে যদি ভারত মনে করে তার দরকার আছে। আমি অনেক আগে আপনার এখানে বা অন্যান্য জায়গায় ক্লিয়ারলি বলেছি, ভারত অ্যাফোর্ড করতে পারবে না বাংলাদেশের সাথে প্রবলেম। তার যে পরিমাণ ব্যবসা বাণিজ্য আছে, ওই 13-14 বিলিয়ন এক্সপোর্ট শুধু না, আমাদের লোকজনের যে $5 বিলিয়ন খরচ করে চিকিৎসায়, তার প্রধান অংশ ভারতে। 1 বিলিয়নও অন্য জায়গায় করে না, আমাদের এত সামর্থ্য নাই। তো 4-5 বিলিয়ন এখানে করে, কেনাকাটা করে, শিক্ষায় করে, ট্যুরিজমে করে। ওদের দেশের লোক বাংলাদেশে চাকরি করে $10 বিলিয়ন নিয়ে যায়, অঙ্কটা বিরাট। তার চাইতে জরুরি কথা, আপনি যখন শত্রুতা করতে থাকেন, চায়নার সাথে, পাকিস্তানের সাথে সম্পর্ক আরো বাড়তে থাকে, এটা তাকে আরো থ্রেটেন্ড করে। সো এই সব কিছু মিলে ভারত, আমি মনে করি, বাস্তবতাটা বুঝতে পারছে। সে মুখে মুখে সমালোচনা করবে আরো কিছু, কিন্তু সে এই বাস্তবতায় আসলে। মানে আরেকটি কথা বলেছেন, মানে প্রশ্ন করা হয়েছিল যে তুরস্ক থেকে ট্যাঙ্ক কেনার খবর নিয়ে যেটা বেরিয়েছিল, সেই বিষয়ে উনি বলেছেন যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের উপর ভারত সবসময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে। ফাইন, আপনারা ব্যবস্থা নেন, আমরা আমাদের ব্যবস্থা নিব, আমরা আমাদের মতো করে ব্যবস্থা নিব। যেমন ধরুন, বাংলাদেশে এই সরকার আসার পর পাকিস্তান থেকে 40,000 আর্টিলারি শেল কিনেছিল। তো আমার যেখান থেকে প্রকিওর করলে, ধর পাকিস্তানের অনেক সমস্যা আছে, কিন্তু ওই যে একটা বিখ্যাত ইন্ডেক্স আছে, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলে, ফায়ার পাওয়ার ইন্ডেক্সে আপনি আসলে কনভেনশনাল ওয়েপনে আপনার অবস্থা কি, অ্যাটম বোমা বাদ দিলে দেখায়, সেগুলোর র্যাঙ্কিং আছে। পাকিস্তান পৃথিবীর 9 নম্বর দেশ, বাংলাদেশ 37। সুতরাং বাংলাদেশ, পাকিস্তানের অনেক সমালোচনা, কিন্তু পাকিস্তানের মিলিটারি ইন্ডাস্ট্রি, হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি কিন্তু খুব ভালো। সো আমি যদি সস্তায় আর্টিলারি শেল পাই, পাকিস্তান খুব ভালো মেইন ব্যাটল ট্যাঙ্ক বানায় চায়নার প্রযুক্তিতে, আমরা তো চায়না থেকে যদি ওখান থেকে সস্তা হয়, চায়নার প্রযুক্তিতে মানে পাকিস্তান ফাইটার প্লেন বানায়, এবং পাকিস্তান ফাইটার এক্সপোর্ট করে, যেটা ভারতের হোম গ্রোন ফাইটারের চেয়ে বেটার বলে সারা পৃথিবীর ডিফেন্স স্পেশালিস্টরা বলে। সো আমার যেখানে, এখান থেকে, টার্কি থেকে আমরা বাইরাক্তার TB2 যে ড্রোন আছে কিনেছি অলরেডি, সেটা কেনা আমার যা যা প্রয়োজন। এবং একটু প্রাসঙ্গিকভাবে বলি, আমরা বাইরাক্তার TB2 নাকি ভারত সীমান্তের ওখানে মোতায়েন করেছি, তো আমি তো ভাই ওটা মোতায়েন করার জন্য আমি ওটা এনেছি, এবং আমার সীমান্তে যেহেতু সমস্যা আছে, আমি সীমান্তেই নজরদারি করব। মানে এইসব নিয়ে তারা আলাপ করছে, এতদিন তো আসলে তারা এগুলো দেখেনি। আমরা খুব বাড়াবাড়ি কিছু করছি, উত্তর হচ্ছে না। সার্বভৌম দেশ, আমার জনগণের করের টাকা দিয়ে আমি কিনবো, যেখান থেকে কম টাকায় আমি বেটার টেকনোলজি পাবো, আমি সেখান থেকে কিনবো। সেটা টার্কি থেকে ট্যাঙ্ক কিনি, টার্কি থেকে ড্রোন কিনি, পাকিস্তান থেকে ট্যাঙ্ক কিনি, হোয়াট এভার দ্য কান্ট্রি ইজ, আমি কিনবো। চায়না থেকে তো কিনছি, চায়না তো দীর্ঘদিন থেকে ভারতের শত্রু, এখন আরো বাড়ছে। আমি কি চায়নার, আমাদের যে মিলিটারি হার্ডওয়্যারের মেজর অংশ তার উপরে ডিপেন্ড, আমি থেকে সরে আসবো? নো ওয়ে। চায়নার সাথে আমার অন্য কি আছে না আছে সেটার চাইতে জরুরি কথা হলো আমি আমার এগুলো করব। সো ভারতকে এই বাস্তবতাগুলো আসলে মেনে নিতে হবে। আমরা সাবমেরিন কিনেছিলাম বলে তাদের হিস্টেরিয়া শুরু হয়ে গেছে, তারা যা তা বলেছে, পরে আমাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে তারা মিয়ানমারকে তারা আবার সাবমেরিন দিয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি, মেনে নেয়া। মানে এতদিন পর্যন্ত তো আপনি স্লেভ ছিলেন, আপনি তো কলোনি ছিলেন, এখন তো আপনি স্বাধীন দেশ হয়ে উঠছেন। এটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সেটা বাণিজ্যিক হোক বা সম্পর্ক উন্নয়নের হোক, আমরা লক্ষ্য করেছি যে ভারতের সমস্ত মিডিয়া হতাশা প্রকাশ করে বলে এটা কি হচ্ছে, মানে সেই ট্রমা থেকে বেরোতে পারছে না। পাকিস্তানের প্রথম যে জাহাজটা দ্বিতীয়বার আসলো, প্রথম এবং পণ্য বেড়েছে, প্রথমবার যখন আসলো ভারতের মিডিয়াতে বলা হচ্ছে এটা করে অস্ত্র এসছে, বিস্ফোরক এসেছে, 10 ট্রাক জায়গায় এখন জাহাজ ভরে এসছে। কার্টুন বানিয়েছে আমাদের উপদেষ্টা এবং সমন্বয়কদেরকে দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে অস্ত্র আসলে অসুবিধা কি? আমরা তো অস্ত্র কিনবো। পাকিস্তানের উপরে নন ট্যারিফ ব্যারিয়ার ছিল, মানে আগে ব্যারিয়ার তো দুরকম বাণিজ্যিকভাবে হয়, একটা হচ্ছে ট্যারিফ ব্যারিয়ার দেওয়া যায়, আপনি কতগুলো ট্যাক্স বসিয়ে দেন, এবং সবসময় সবকিছুতে ইচ্ছে মতো ট্যাক্স বসানো যায় না, কারণ WTO আপনাকে প্রবলেম করবে। সো আপনি কতগুলো নন ট্যারিফ ব্যারিয়ার বসান, ভারত আমাদের উপরে যেমন বসিয়েছে।
নন ট্যারিফ ব্যারিয়ারের মধ্যে একটা ছিল পাকিস্তান থেকে আসা পণ্য ম্যানুয়ালি চেক করতে হবে। ফলে পাকিস্তান থেকে আসা পণ্য আপনি খালাস করা থেকে শুরু করে এত জটিল হতো, বাংলাদেশের ইম্পোর্টাররা পাকিস্তান থেকে ইম্পোর্ট করতো না। অথচ আমি বেশ কিছু জিনিস পাকিস্তান থেকে প্রকিউর করতে পারি, এবং এখন প্রথমবার যে পরিমাণ পণ্য এসেছিল, যতগুলোর কন্টেনার 300 কত কন্টেনার, এবার তার দ্বিগুণের বেশি 800 কত কন্টেনার এসছে। সো এই বাণিজ্যও চলতে হবে, চলবে সরাসরি বাণিজ্য। এটা ভারতের সাথে ভালো খারাপ সম্পর্কের প্রশ্ন না, এটা আমার স্বার্থের ব্যাপার। ভারতের সাথে আমার যদি সম্পর্ক ভালো থাকে, আমরা যত অল্টারনেটিভ জায়গা, মানে বাণিজ্য এভাবে বলে যে স্ট্র্যাটেজিক পণ্য আপনি সস্তায় যেখানে পান সেখান থেকে তো কিনবেনই, কিন্তু একটা জরুরি শর্ত আছে, আপনি কিছু অল্টারনেটিভ সোর্সিং রাখবেন কিছু বেশি দামে হলেও, কারণ আপনি এক ঝুড়িতে সব ডিম রাখতে পারেন না। ওই রাষ্ট্র আপনার সাথে শুধু শত্রুতা করার প্রশ্ন না। ধরুন পেঁয়াজ, ট্রুলি ভারতে যখন পেঁয়াজের দাম অনেক বেড়ে যায়, ভারত নিজে তখন এক্সপোর্ট বন্ধ করতে হয় তার স্বার্থে, শত্রুতা। এটা স্বাভাবিক। আপনি যদি একটা অল্টারনেটিভ সোর্সিং রাখেন আপনার তো সুবিধা হবে, এবং এটা রাখা উচিত। এই কাজগুলো আসলে করতে হবে এখন থেকে। ডক্টর জাহেদ, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন ফেব্রুয়ারিতে। এই খবরটি বাংলাদেশের মিডিয়া শুক্রবার প্রকাশ করেছে। তারা আসলে এই নিউজটা নিয়েছে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন থেকে, সেইখানে তারা একটা বিস্তারিত নিউজ করেছে। কারণ হলো পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী উনি একটা ব্রিফ করেছেন পাকিস্তানের সাংবাদিকদের, ওই ব্রিফিংয়ের থেকে তারা তথ্যটা পেয়েছেন। এক যুগ পরে উনি যদি আসেন, সব কথা ঠিকঠাক থাকে, তাহলে এক যুগ পরে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন। আপনি নিশ্চয়ই জানেন 2012 সালে সর্বশেষ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তখনকার হিনা রব্বানি এসেছিলেন, এরপরে একেবারে স্টল। এবং শেষ পর্যন্ত কী ধরনের পরিস্থিতি ঘটেছে আমরা দেখেছি, মানে আমরা আমাদের স্বার্থটা রক্ষা করতে পারিনি। যেমন এখানে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। এই বিষয়ে কিন্তু ভারতের মিডিয়াও কিন্তু আবার সোচ্চার যে কেন আসবে, কি করবে, এই চলে যাচ্ছে। একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার, সত্যি অদ্ভুত ব্যাপার। মানে ওদের লার্নিং হয়। আমি একটু পেছন থেকে আসি, আরেকটা নিউজকে রিলেট করি, তারপর জিনিসটা বোঝা যাবে। ধরুন মলদ্বীপসে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, মোহাম্মদ মুইজ্জু। ভারতকে ইন্ডিয়া আউট। ভারতের মূল বিষয় কি, তাদের কতগুলো পেট্রোল, হেলিকপ্টার এবং এয়ারপ্লেন ছিল, সেগুলো মেনটেনেন্স এবং ওড়ানোর জন্য ভারতীয়রা ছিল, কিন্তু নজরদারিটা আসলে ভারতীয়রা করতে একটা বিরাট কস্টে। এটা একটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মলদ্বীপ সম্পর্কে বলি, সেটা হচ্ছে মলদ্বীপসের ম্যাপ যে কেউ দেখলে দেখবেন দেশটা কেউ বলে ছোট, মাত্র 6 লাখ মানুষ, ব্যাপারটা এরকম না। মলদ্বীপসের ম্যাপ মানে দ্বীপগুলো লম্বি করে মালার মতো আছে, বিরাট একটা সমুদ্র এলাকা ওর দখলে আছে। সো এটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট জায়গা। তো ঠিক আছে, ভারত হেরেছে, ভারতপন্থী প্রেসিডেন্ট হেরেছে, মুইজ্জু জিতেছে। এখন ওকেও মেনে নেওয়া হচ্ছে না। এবং যারা খুব ইন্টারেস্টিং, গত অক্টোবরে মুইজ্জু, এটা উনি জানেন যে আমি এটা করেছি, কিন্তু আমার সাথে তো সব দেশের সম্পর্ক, উনি ভারত সফরে গেলেন, তার সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক বাড়াতে চাইলেন, ব্যবসা বাড়াতে চাইলেন। কিন্তু আমরা এখন জানতে পারছি, জানুয়ারিতে ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছে যে সে এখন তাকে পতন ঘটানোর জন্য কি করেছে, কিভাবে তার দলের সদস্য, বিরোধী দলের সদস্য, সেনাবাহিনী, পুলিশকে কিভাবে টাকা দিতে চেয়েছে, সন্ত্রাসী গ্রুপ ভাড়া করেছে, এবং ডকুমেন্ট তাদের হাতে, ওয়াশিংটন পোস্টের হাতে তুলে দেওয়া হয়েছে। এই হচ্ছে প্রবলেম। ইনফ্যাক্ট আপনি এতদিন যা করছেন, আপনার এটাই মেনে নেয়া, তার সাথে সব সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন, তার সাথে আপনার স্বার্থ নিশ্চিত করার চেষ্টা করুন, এবং পরবর্তী নির্বাচনে যদি আপনার পন্থী কাউকে আপনি চান যে তাকে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি জেতানো যায় সে চেষ্টা করুন। শেখ হাসিনার পতনের পর ভারতের উচিত ছিল এই সরকারকে অভিনন্দন জানানো। শেখ হাসিনাকে তারা আশ্রয় দিক, ঠিক আছে, ওর বাস্তবতা আমি বুঝি, অভিনন্দন জানানো, আমাদের এখানে হত্যাকাণ্ডকে কন্ডেম করা, সেগুলো করে সম্পর্ক তৈরি করা, ধাপে ধাপে করে সেগুলো তাদের কনসার্ন জানা। কিন্তু সেটা না করে ওনারা ডিস্টার্ব করছেন ইন এভরি পসিবল ওয়েজ। যেগুলো আপনার কোনো রকম কোনো সমস্যা না, সেগুলোকে আপনি সমস্যা হিসাবে হাজির করার চেষ্টা করছেন। কিছু কিছু সমস্যাকে আপনি অতিরঞ্জিত করছেন, মিসইনফরমেশন করছেন, কিছু কিছু ডিসইনফরমেশন করছেন, পরিকল্পনা করে মিথ্যা তথ্য দিচ্ছেন। ঠিক এখন ঘটনাটা এইরকম যে পাকিস্তানের সাথে সম্পর্ক, 12 বছর পর পাকিস্তানের একজন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবে। শুধু সেটা না, ওদের সব কিছুতে অপরাধ। আমাদের ডক্টর ইউনূস যখন বলছেন যে আমরা সার্ককে পুনরুজ্জীবন করতে চাই, পুনরুজ্জীবিত করতে চাই, সারা পৃথিবীতে এখন মাল্টিল্যাটারালিজমের কথা বলে, আমরা একসাথে থাকলে আমাদের প্রত্যেকের বেনিফিট হয়। ওটায় শাহবাজ শরীফ সায় দিয়েছেন, এটা নিয়েও তারা ভীষণ সমালোচনা, মানে শাহজাহান শরীফ আর ডক্টর ইউনূস মিলে এখন সার্ককে নিয়ে ইত্যাদি করছেন।
তো এই হচ্ছে তাদের ব্যাপার। এবং আমি খুব একটা জিনিস অবাক হই, ওদের মিডিয়াতে যখন এই আলাপগুলো চলে, তাদের সোসাইটি আসলে কোন পর্যায়ে গেছে যে তারা এগুলো একসেপ্ট হয়তো অনেকে করছেন, না হলে এগুলো এত তৈরি হচ্ছে কেন? ওদের সোসাইটিতেও হচ্ছে। মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে একটা দেশ তার ফরেন পলিসি থাকে এবং বড় দেশের অনেকগুলো ইন্টারেস্টের পয়েন্টও থাকে, তারা সেগুলো নিয়ে আলোচনা করতে পারে এবং সেটা করার পথ কিন্তু বুলি করা না। মানে আমি একদম কথ্য ভাষায় যদি বলি, পাড়ার মাস্তানের ম্যানেজ করার এক ধরনের সিস্টেম আছে, আপনি যদি না শোনেন আপনার উপর আরো বল প্রয়োগের চেষ্টা করবে। কিন্তু আপনার ওইটা আর একটা দেশ হুবহু একই না। ভারত তার এই সাবকন্টিনেন্টে প্রত্যেকটা দেশকে বিগড়ে দিয়েছে, জনগণকে বিগড়ে দিয়েছে। আমি প্রায় নেপালের উদাহরণ দেই, যে দেশটা সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল, এখনো মেজরিটি, অনেক ব্রড মেজরিটি, ভারতের চাইতে হিন্দুর পার্সেন্টেজ নেপালে বেশি। সেই নেপাল ভারতের শত্রুর মতো দেশে পরিণত হয়েছে, তাই না? সো এটা দেখেই তো, এটাই হলো সবচেয়ে বড় ইন্ডিকেটর। সে তো হিন্দুত্ববাদী, এই কারণে নেপালের উদাহরণ আনলাম। সে হিন্দুত্ববাদের কথা বলেন, একটা হিন্দু রাষ্ট্র, মেজরিটি হিন্দুর দেশ, প্র্যাকটিসিং হিন্দু নেপালে প্রচুর, বেশিরভাগই প্র্যাকটিসিং হিন্দু, তারাই আপনাকে শত্রু মনে করে। এটাই তো একটা মেসেজ হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে না। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মুর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। ডক্টর জাহিদ, আমরা আপনার সঙ্গে এই অনুষ্ঠানে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে আলাপ করছিলাম, বিশেষ করে আরাকান আর্মির উত্থানের পরে বা তাদের বিজয়ের পরে। আসলে একটা নতুন চ্যালেঞ্জ হিসাবে কিন্তু আমাদের দেশে আবার নতুন করে এটা আবির্ভূত হয়েছে এবং আমরা জানি যে গত 5 মাসে সরকারি হিসাবেই প্রায় 60,000 রোহিঙ্গা আবার অনুপ্রবেশ ঘটেছে। আমরা যে জিনিসটা আলাপ করছিলাম সেটি হলো যে আরাকান আর্মি এক সময় বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু তৎকালীন সরকার যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা তাদের সাথে কোনো যোগাযোগ করতে আগ্রহ বোধ করেনি, যার কারণে দুটো সমস্যা হয়েছে। একটি সমস্যা হলো আমাদের দেশের ব্যাপারে তাদের একটা নেগেটিভ তৈরি হয়েছে, একই সঙ্গে রোহিঙ্গাদের সাথে তাদের সম্পর্কের অবনতি ঘটেছে। আমরা এটাও জানি যে এই সরকার আরাকান আর্মি এবং মিয়ানমার সরকার দুজনের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছে এবং যিনি এটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমরা তার সম্পর্কে জানি, উনি এই বিষয়ে খুবই পারঙ্গম এবং দক্ষ, খোঁজখবরটা খুব ভালো করে রাখেন। কিন্তু এই যে কিছু চ্যালেঞ্জ তৈরি তো হয়েছেই, এটা থেকে বেরিয়ে আসার উপায়টা কি এখন? সিচুয়েশনটা খুবই জটিল। এই যে বাংলাদেশ আরাকান আর্মির সাথে যোগাযোগ করেনি, আমি এটা একটু বলে তারপরে বর্তমান অবস্থায় আসি। কেন করেনি? উত্তর হচ্ছে ভারত চাইনি আমরা করি। মানে ওই সময়টাতে বাংলাদেশে কোনো স্বাধীন ফরেন পলিসি ছিল একেবারেই ছিল না, একেবারেই না। বাংলাদেশ একটা কলোনি ছিল, ভারত যা বলবে তাই করতে হবে, তাই করা হয়েছে। অথচ এটা অনেক, এবং এখানে একটা উদাহরণ দিই ডক্টর জাহিদ, কেউ কেউ বলে চীনের সাথে তার সব সম্পর্ক ঠিক মতো করে, তাও তো পারেনি। না, তিস্তা প্রকল্প একদম তাই পারেনি। তো শুধু তাই না, এমনকি চীনের সাথেও কি পেরেছে। আমি আরেকটা উদাহরণ দিই, রোহিঙ্গা ক্রাইসিস যখন হলো, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যতগুলো প্রস্তাব এসেছে চীন ভেটো দিয়েছে তো অনেকগুলো। কেন? তো আপনার না এত বড় বন্ধু, রাশার সাথে আপনি এত বড় প্রজেক্ট করছেন, এত বড়, রাশা মিয়ানমারের পক্ষে ভেটো দিয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি। আপনি কলোনি হলে, আপনি যদি নির্বাচিত প্রতিনিধি না হন, আপনার সাথে আসলে কেউ আর আপনার স্বার্থ নিয়ে দিল, পৃথিবীর স্বার্থের ব্যাপার, কারো কোনো বন্ধু টন্ধু নাই। তো এখন বর্তমান যে প্রেক্ষাপট হয়েছে, যে জটিলতা নিয়ে আগেও একদিন বলেছি, খুব সংক্ষেপে একটু যদি বলি, সেটা হচ্ছে আরাকান আর্মি যখন কন্ট্রোলে আসলো, আমাদের মিয়ানমারের সাথে বর্ডারের মেজরিটি কিন্তু খুব ওয়েল ডেমার্কেটেড না এবং অত্যন্ত দুর্গম। আমি ওইখানে কাজ করা মিলিটারি অফিসার, বিজিবি অফিসারের সাথে কথা বলে দেখেছি, এটা আসলে অলমোস্ট ইম্পসিবল। আপনাকে কোনো কোনো জায়গায় হেঁটেই যেতে কয়েকদিন লেগে যায় এবং সেখানে কোনো লোকজন নাই। ফলে এটা খুব টাফ এবং এটা আমাদের জন্য রিয়ালি একটা ঝুঁকি তৈরি করছে। আর 2 নম্বর কথাটা হচ্ছে, আরাকান আর্মি এখন যখন দায়িত্বে এসছে, আরাকান আর্মি সাথে আগে যেহেতু সম্পর্ক ভালো ছিল না, আমাদের প্রথম বড় ঝুঁকি হচ্ছে বাকি যে 5 লাখের মতো রোহিঙ্গা মিয়ানমারে আছে, তারাও আমাদের দেশে চলে আসার পরিস্থিতি তৈরি হচ্ছে। আরাকান আর্মি তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছে। কারণ হলো
শেষ পর্যন্ত এই যে যারা রোহিঙ্গা থেকে গেল তাদের দুটো সংগঠন, আরএসও রোহিঙ্গা সালভেশন আর্মি, আরএসএ, এবং আরসা আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, এই দুটো একত্র হয়ে সেনাবাহিনীর সাথে, মানে মিয়ানমারের সেনাবাহিনী তাতমাদাও বলে যাদেরকে, তাদের সাথে হয়ে কাজ করেছে, লড়াই করেছে বা সাপোর্ট করেছে। এখন যেহেতু আরাকান আর্মি ওদেরকে বিট করেছে, তারা এখন রোহিঙ্গাদের উপরে তাদের ক্ষুব্ধতা তৈরি হয়েছে। অথচ এই আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে পৃথক জাতিসত্তা ঘোষণা করে তাদের নাগরিকত্ব দেওয়া নিয়ে কিন্তু প্রাথমিকভাবে বলেছিল। ফলে যেটা দাঁড়ালো, ওখানে যদি চাপ তৈরি হয় এটা চলে আসতে পারে। সো আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটা চায়নার সাথেও হোক, চায়না এখন বাংলাদেশের সাথে বেটার এনগেজ করতে চাইবে, এবং আরাকান আর্মি কিন্তু এখন চায়নাও সাপোর্ট করছে, চায়না এখন দুই পক্ষকে সাপোর্ট করছে। খুবই ইন্টারেস্টিং একটা জিওপলিটিক্যাল খেলা এখানে। তো এটা করে প্রাথমিকভাবে 5 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আসা ঠেকাতে হবে। তার পরবর্তী সময়ে, কারণ সামনে মিয়ানমার আসলে কী হবে এটা একটু ভলেটাইল। এখানে একটু বলে রাখা ভালো, 70s 80sও মিয়ানমারের বহু অংশ তাদের কেন্দ্রের হাতছাড়া হয়ে গিয়েছিল, কিন্তু তারা আবার সেগুলো রিক্যাপচার করতে পেরেছে। এখন যদি না পারে, যদি তাদের পতনও হয়, ভবিষ্যৎ মিয়ানমারে এই জায়গাগুলো কিভাবে শাসিত হবে, এরা হয়তো প্রায় স্বাধীন ফেডারেশনের মতো হতে পারে যদি ভেঙে না যায়। সেই ক্ষেত্রে মুদ্রা কথাটা হচ্ছে আরাকান আর্মি এই অঞ্চলে খুবই পাওয়ারফুল হবে। এবং শুধু আরাকান আর্মি না, চীন প্রভিন্সের সাথে আমাদের বর্ডার আছে, আমাদের কিন্তু ওইদিকে চীনদের সাথেও কিন্তু আলোচনা করতে হবে। সব কিছু মিলে তাদের সাথে এই নেগোসিয়েশনটা করে আমাদের থাকা রোহিঙ্গাদেরকে যাতে ফেরত পাঠাতে পারি। এবং এখন আর এটার কোনো অল্টারনেটিভ নাই যে আমরা তাদের সাথে সম্পর্ক তৈরি করব না, কারণ এখানে জিওপলিটিক্স কিন্তু থেমে থাকে না। আরাকান আর্মির সাথে ইন্ডিয়ার একসময় দূরত্ব ছিল, একটা বিট্রেয়াল আছে, তাদেরকে বিট্রে করে তাদের নেতাদেরকে হত্যা করেছিল আর্লি 90s-এ। কিন্তু ভারতও এখন আরাকান আর্মির সাথে যোগাযোগ করছে, তাতে আমাদের ক্ষতি বা ঝুঁকির জায়গা যেটা, তাদেরকে উস্কে দিয়ে বাংলাদেশের প্রতি আবার কোনো ক্ষতি তারা করতে পারে কিনা। ডক্টর জাহিদ, একটা প্রশ্ন করি, ইউরোপ আমেরিকার সঙ্গে আরাকান আর্মির সম্পর্কটা কেমন? ভালো, এই প্রশ্নটা কিন্তু অনেকে উঠিয়েছে। না ভালো, খারাপ না, প্রত্যেকে। ইনফ্যাক্ট চায়না আরাকান আর্মির সমর্থনে আসলো কেন? চায়না প্রথম থেকে তাদের জান্তা সরকারকেই তো সমর্থন করেছিল ব্লাইন্ডলি। এরপর যেটা হলো, প্রথম আমরা যদি একটু এভাবে চিন্তা করি, অনেকগুলো গ্রুপ মিলে আপনার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট এনইউজি তৈরি করলো, এবং ইউরোপ আমেরিকা তার সাথে ডিল করতে শুরু করলো। এরপর 3টা সশস্ত্র গ্রুপ মিলে যখন এই দফার ফাইট শুরু করলো, এর মধ্যে আরাকান আর্মি কি ব্রাদারহুড অ্যালায়েন্স, হ্যাঁ, তারা যখন ব্রাদারহুড অ্যালায়েন্স এরকম ব্রাদারহুড অ্যালায়েন্স, তো তারা 3টা মিলে যখন ফাইট করতে শুরু করলো, তখনও স্বাভাবিকভাবে যেহেতু এটা জান্তার বিরুদ্ধে করছে, পশ্চিমারা, আমেরিকার তো বার্মা অ্যাক্ট তৈরি হয়েছে, তাকে লজিস্টিক সাপোর্ট দেওয়া আইনগতভাবেই সে সেটাকে পাশ করে, স্পষ্ট করে সবাই জানে। তো ওই পরিস্থিতি যখন তৈরি হলো, তখনই চায়না খুব দ্রুত তাদের সাথে যোগাযোগ করেছে। কিন্তু এর মানে এই না যে ওয়েস্টদের কোনো যোগাযোগ নেই। এখন আরাকান আর্মি খুব স্বাভাবিক, আপনাকে সবাই যখন সাহায্য করতে চাইছে, সে এই সুবিধাটা নেওয়ার চেষ্টা করছে। আরাকান আর্মিকে তাহলে আমরা বলতে পারি 4 জায়গা থেকে যোগাযোগ করছে, বাংলাদেশ, চীন, ভারত এবং ইউরোপ আমেরিকা। হ্যাঁ, ভারত রিয়ালটি মেরে এখন আরাকান আর্মির সাথে তার কমিউনিকেশন বাড়াতে চাইছে। ডক্টর জাহেদ, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।